কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার 29 জানুয়ারি 2025 আমরা প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমাদের 47 BCS বাংলা সাহিত্যের পেইড ব্যাচ গতকাল একটা ক্লাস হয়েছে। ক্লাসটা সবার জন্য ওপেন ছিল। নেক্সট কিছু ক্লাস ওপেন থাকবে। সো আপনারা যারা ভর্তি হতে চান গ্রুপের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। গতকাল থেকে আপনারা জানেন যে রেলওয়ের ধর্মঘট নিয়ে আলোচনা হচ্ছে, যে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা। রেলের কিছু স্পেসিফিক সিস্টেম আছে, আমি আসলে সিস্টেমগুলো নিয়ে অত বেশি স্টাডি করি নাই, খুব একটা ইন্টারেস্ট পাই নাই। যেমন এখানে একটা জিনিস নিয়ে আসছে, যে তারা হচ্ছে আপনার একটু বেশি টাকা পায়, মানে যতদিনই কাজ করুক তারা হচ্ছে আপনার এই যে ট্রেন পরিচালনায় যুক্ত কর্মচারীরা বাড়তি সময় কাজ করেন। তারা 1 মাস কাজ করলে 2 মাস কিংবা এর চেয়ে বেশি সময় কাজ করেছেন ধরে বেতন হিসেব করার রীতি ব্রিটিশ আমল থেকে। এবার কিছু রীতিনীতি আছে। এখন মেইন ইস্যু হচ্ছে, এখানে অনেকগুলো ইস্যু আছে। যেমন বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে জিমনি না করলে হচ্ছে আপনার অথরিটি কথা শুনতে চায় না, এটা হচ্ছে বড় ক্রাইসিস। হ্যাঁ, আরেকটা ক্রাইসিস হচ্ছে আপনার যে দাবিগুলো হচ্ছে অযৌক্তিক এবং দাবি আদায়ের পন্থাগুলো অযৌক্তিক। এখানে দুইটা জায়গাতে হচ্ছে দুইজনের কিছু ফল্ট আছে। যেমন ধরুন হচ্ছে আপনি হচ্ছেন এই যাত্রীদেরকে আপনি রাস্তার মাঝখানে এসে ছেড়ে দিতে পারেন না। আমি হচ্ছে একটু পড়ার সময় দেখলাম যে আপনার যাত্রীদেরকে আপনার ট্রেন ছেড়ে এসে একটা জায়গাতে এসে ফেলে রাখছে। এখন এইগুলা কি ভাই কোনো কাজের মধ্যে পড়ে? ঠিক আছে, যে আপনি যাত্রীভর্তি ট্রেন রেখে চালক পালায়ে গেছে। যে আপনার নেত্রকোনা মহানগর এক্সপ্রেস স্টেশন থেকে মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী হাওড়া এক্সপ্রেস ট্রেন চড়ে বসেছিলেন যাত্রীরা। সকাল 10টার দিকে ট্রেনটি ময়মনসিংহে আসে, এরপর পালায়ে গেছে। তো যাত্রীরা কী করবে? এখানে বাচ্চা আছে, শিশু আছে, অসুস্থ মানুষ আছে, নারীরা আছে, ওরা কী করবে? আর পুরুষ হইলেও যে সবাই একদমই বীর সাহসী এমনও না, অনেকে নার্ভাস থাকতে পারে, অনেকে একা ফার্স্ট জার্নি হইতে পারে। এইগুলো খুবই খারাপ, মানে এইগুলো হচ্ছে আমার একটা ক্রাইম মনে হয়। এগুলো চালককে ধরে পানিশ করতে হবে, এখানে ছাড়া দিলেও সমস্যা আছে। দাবি আদায় করবেন ঠিক আছে, বাট তার মানে কেনা যে আপনি যা ইচ্ছা তার মাধ্যমে দাবি আদায় করবেন। হ্যাঁ, আবার এই আমাদের যারা, যেমন ধরুন রেল মন্ত্রণালয় বলতে একটা মন্ত্রণালয় আছে, তো রেল মন্ত্রণালয়ের কাজ কি আসলে ভাই? গত বছরগুলোতে রেল মন্ত্রণালয় কী করছে? প্রতিটা সেক্টর নিয়ে একটা করে মন্ত্রণালয় আছে। মন্ত্রণালয়ের কাজ কি দুর্নীতি করা? ঠিক আছে, ওরা কী করছে? ওরা দেখতে হবে না যে আমার কী কী সমস্যা? তাহলে আমার যেটা মনে হয় আর কি, প্রতিটা ফিসক্যাল ইয়ার শেষ হওয়ার সাথে সাথে প্রতিটা মন্ত্রণালয় হচ্ছে 1 বছরে কী কাজ হয়েছে, কী কাজ করার কথা, মানে প্রতিটা মন্ত্রণালয় থেকে হচ্ছে আপনার একটা কী করা লাগবে, ইয়ারের শুরুতে, ফিসক্যাল ইয়ারের শুরুতে ওরা হচ্ছে একটা বিবরণী দেবে, ইশতেহার টাইপের, যে আগামী 1 বছর আমরা এগুলো করার চেষ্টা করব। এবং 1 বছর পরে হচ্ছে তারা হচ্ছে ওইটার উপরে একটা জেনারেল মিটিং করে ওরা জানাবে ওরা কতটুকু করতে পারছে, কী করতে পারে না, এবং পরের বছরে কী করবে। এই ধরনের একটা রেওয়াজ চালু করতে হবে। দেখেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনার কথা বলেন ট্রাম্প। কী বলে আসলে এখন আগামাথা পাচ্ছি না। প্রথমে ওরা হচ্ছে ক্লিন আউট করতে বলছে গাজাকে, এখন আবার বলছে তারা হচ্ছে শীঘ্রই ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে তারা দ্বিরাষ্ট্রীয় আপনার একটা সমাধানের জন্য আলোচনা করবে। এখানে উনি বলেছেন গাজাকে কি নরকে পরিণত করেছে। তিনি চান ফিলিস্তিনিরা এমন একটি এলাকায় বাস করুন যেখানে তারা কোনো বাধা, যুদ্ধ, বিগ্রহ বা সংঘাত ছাড়া জীবন কাটাতে পারবে আর কি। এটা আবার ভালো কথা বলছে, মানে আগামাথা ঠিক পাচ্ছি না আর কি। বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যে। আমাদের যদি অর্থ উপদেষ্টা বলছে দাম বাড়বে না, তো ভ্যাট বাড়লে দাম বাড়বে না, ইনফ্লেশন বাড়বে না, এই এই কথা কেমনে বলছে আমি ঠিক জানি না। মাঝে মধ্যে আমার মনে হয় যে বাংলাদেশে আপনি ওই যে অর্থ উপদেষ্টা হইলে মাথায় সমস্যা দেখা দিতে পারে কিনা। যেমন ধরুন হচ্ছে শতাধিক পণ্যের ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়িয়ে কমানো হয়েছিল 8টিতে। বাজারের দাম বাড়তে শুরু করেছে, স্বাভাবিকভাবে দাম বাড়বে না। যেমন ধরুন হচ্ছে 1,570 টাকা ড্রেসে হচ্ছে ভ্যাট আসছে আপনার 157 টাকা। অ্যান্ড দেন ভ্যাট বাড়লে সমস্যা নাই, মেইন ইস্যুটা হচ্ছে আপনার ইনকাম বাড়ানোর সুযোগ থাকা লাগবে, ইনকাম বাড়াইতে হবে। সেকেন্ডারি ইস্যু হচ্ছে এই যে ভ্যাটের টাকা যে আমি দিচ্ছি, এগুলো আসলে আপনি গভর্নমেন্ট কী খাতে খরচ করতেছে, প্রপারলি খরচ করতেছি না, এটা হচ্ছে পাবলিশ করতে হবে। আমরা দেখছি যে ওই যে সরকারি যে ঢাকা সিটি কর্পোরেশনের ভ্যাট ট্যাক্সের টাকা ওরা মেরে খাচ্ছে। আমার কষ্টের টাকা আরেকজন মাইরা খেলে তো হবে না ভাই।
যাই হোক, দেখেন যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারাও সামনে তারাও পরাজিত হতে বাধ্য বলেছে মাহফুজ আলম হচ্ছে আবার এখন পোল্টি মারা শুরু করছে। কয়েকদিন আগে তারা মানে 71কে অনেকটা হচ্ছে পাত্তাই দিচ্ছিল না, ওরা 24কেই বেশি গ্লোরিফাই ট্রাই করছে। এখন আবার দেখেন কি বলছে যে উপদেষ্টা মাহফুজ লিখেছেন শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো তিনি ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু বাংলাদেশের জন্মের অনেক জাতীয় নেতৃত্বের মতো ওনার অবদান অনস্বীকার্য, তাই আমাদের 72 পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব। যদিও ওনার হচ্ছে এটা ধুম করে কী হয়েছে কে জানে। সব শিক্ষা প্রতিষ্ঠানে জামাতিকরণ করে ফেলেছে সরকার, অভিযোগ হচ্ছে রিজভির। আচ্ছা, এরপরে দেখি আমরা দেশে গড়ে 73টা অগ্নিকাণ্ড, 2024 সালে মৃত্যু হয়েছে 140 জনের। তারপরে হচ্ছে বায়ু শোষণের শীর্ষে ঢাকা, কূটনৈতিক উৎকর্ষে স্বীকৃতি পেলেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স মডেল, বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স মডেল পেয়েছে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান। এইটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, অন্তত হাফ পার্ট হলো ইসা একটু মাথায় রাখলে হবে। ঠিক আছে, উনি হচ্ছে আপনার পুরস্কারটা পাইছে। কি পুরস্কার? বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স মডেল। ব্যাংকে চলে আসার সম্ভাবনা খুবই বেশি। সুরঙ্গে ঘুরে সোনালী ব্যাংকের শাখায় চুরির চেষ্টা, দেখেন কি অবস্থা। বাংলাদেশের সীমান্তে বেড়া দিতে জমি অধিগ্রহণে অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা। টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় আরও একজন মৃত্যু হয়েছে। এগুলো খুবই কষ্টকর ব্যাপার। এই যে দেখেন, ধর্মীয় জিনিস নিয়ে মারামারি, খুন খারাপি, তারপর ধর্মীয় মাহফিল আয়োজন করা নিয়ে চাঁদা তোলা, এগুলো আসলে ধর্মের সাথে যায় না ভাই। আপনি ধর্ম পালন করতে যাচ্ছেন, ধর্মকে প্রচার করতে যাচ্ছেন অধর্মের মাধ্যমে, অকাজের মাধ্যমে, খারাপ কাজের মাধ্যমে, তাহলে তো এখানে ধর্ম গ্লোরিফাই হচ্ছে না। ধর্মকে নষ্ট করবেন না, ধর্মের ইমেজ নষ্ট করবেন না। মূলত যারা এই টাইপের মানুষগুলোর জন্য ধর্মের ইমেজ ডাউন হয়ে যায়। পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা কেন গুরুত্বপূর্ণ? বা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন দেখা যাচ্ছে সরকার নির্বাহী বিভাগ প্রচুর ইন্টারফেয়ার করে। এটা একটু পড়ে নেবেন সবাই। আর ওই পিডিএফটা কিন্তু আমাদের গ্রুপে, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়। দেখুন, দুই প্রকার সংঘর্ষের গোলাগুলি নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত সেলিম প্রধানের বাড়ি ঘিরে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীদের এই সংঘর্ষে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এই যে এই ধরনের অবস্থা যাতে না হয়, এই জন্য কিন্তু দেশে একটা চেঞ্জ দরকার। অথচ এই ওরা ক্ষমতায় আসার আগে এই ধরনের সমস্যা শুরু করে ফেলতেছে। এটা একটা কষ্টকর ব্যাপার আর কি। মানে দেশে একটা স্টেবিলাইজেশন আনবে না কেউ। গাজীপুরের শ্রমিকবাহী বাসে ছিনতাই, 4 শ্রমিক আহত। ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি ট্যানারি শ্রমিকদের। যে আপনার 21 নভেম্বর ট্যানারি শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হলে বাস্তবায়ন করা হচ্ছে না। দেখেন, মালিক পক্ষ কিন্তু টাকা কামাচ্ছে, কিন্তু শ্রমিকদের টাকা দিবে না। বাংলাদেশে একটা সমস্যা, বাংলাদেশকে নিয়ম করে দেওয়া উচিত যে বেতন তো পাবে শ্রমিকরা, সাথে করে লাভের একটা অংশ পাবে। যেমন ধরেন, শ্রমিকদের আপনি বেতন দিচ্ছেন 10 টাকা, আপনার লাভ করছেন 1,000 টাকা, বাকি হচ্ছে পরিচালন কস্ট ধরেন 10 টাকা, আপনি 20 টাকা রেখে 980 টাকা মালিক নিয়ে যাবে। এটা তো হইলো না ভাই। ঠিক আছে, এইখানে কিন্তু শ্রমিকের শ্রম আছে। সো এইটার থেকেও শ্রমিকদের কী করা লাগবে, ভাগ দেওয়া লাগবে। এটা অনেক দেশে আছে, যেমন ম্যাট লাইফ, ওরা কিন্তু প্রফিট শেয়ারিং করে কর্মীদের সাথে। প্রফিট শেয়ারিং এটা চালু করতে হবে বাংলাদেশের সব স্তরে। এই পেজে পরীক্ষা আসার মতো কিছু নেই। দেখেন, এই পেজে হচ্ছে ট্রাম্পের পুরো বিশ্ব ব্যবস্থা পাল্টে যাচ্ছে। এখানেও তেমন কিছু নাই, পুরো দেখতে পারেন, বাট আহামরি কিছু নাই আর কি, না পড়লেও সমস্যা নাই। অর্থ বাণিজ্য দেখেন যে এখন থেকে সরাসরি আপনার চা বোর্ড হচ্ছে বাংলাদেশ চা বোর্ড সরাসরি চাষিদের কাছ থেকে চা পাতা কিনবে। খুব প্রয়োজন আছে, এখানে সিন্ডিকেটগুলোকে ভেঙে দিতে হবে। আন্তর্জাতিকে দেখি আমরা, উত্তাল ছাত্র বিক্ষোভের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। এটা এই টাইপের কোশ্চেন একটা 46 রিটেনে আসবেই। সো আমরা সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করতেছে, এই ধরনের ইনফরমেশনগুলো একটু মাথায় রেখে পরীক্ষা দেওয়ার ট্রাই করবো আর কি। গুগল ম্যাপে এবার বদলে আছে গলফ অফ মেক্সিকোর নাম, শুধুমাত্র আমেরিকার গুগল ম্যাপে আপনার গলফ অফ আমেরিকা দেখাবে, আর বিশ্বের সবখানে দেখাবে গলফ অফ মেক্সিকো। আচ্ছা, এখানে ইন্টারন্যাশনাল তেমন কিছু নাই, খেলাধুলায় কিছু নাই। আপনার শেষ পেজে চলে আসে, দেখেন সাইবার জগত নারীরা সহজ লক্ষ্য। এগুলো নিয়ে কিন্তু পরীক্ষা আসে যে সাইবার নিরাপত্তা সম্পর্কে কিছু ইনফরমেশান। সো আপনারা চাইলে হচ্ছে কিছু ডেটা দিতে পারবেন। অনলাইন বন্ধুর মাধ্যমে 20% নারী সহিংসতার শিকার হন। অপরিচিত ব্যক্তির মাধ্যমে 16%, সাবেক স্বামীর মাধ্যমে 12%, বন্ধুর মাধ্যমে 8%, সহকর্মী সহপাঠী 6%, স্বজনদের মাধ্যমে 4%। ঠিক আছে, এটা মাওলানা ভাসানীর বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে পিএইচডি গবেষণা একটা ফলাফল চলে আসছে আর কি। যাই হোক, দেখেন
মেঘনায়, হ্যাঁ, মেঘনা নদীতে হচ্ছে অক্সিজেনের অভাব, পানিতে মরছে মাছ এবং জলাশয়, নদী দূষণের ফলাফল। মেঘনা নদীতে অনেক যাওয়া হয়েছে ভাই। মেঘনা নদীটা এখানে আপনার আগে লঞ্চ ডুবে যেত, এত গভীর ছিল। এখন গ্রীষ্মকালে এখানে আপনার মাটিতে মানে নদীর বুকে নেমে নৌকা ঠেলতে হয়। কি কষ্টকর লাগে, দেখলে খারাপ লাগে আর কি, যে কি নদী কি হয়ে গেছে। এলাকার মানুষজনের পুরো আপনার জীবন পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। মানে নদী দূষণ এবং হচ্ছে আপনার এই যে ড্রেসিং করা হচ্ছে না ঠিকঠাক, এখানে দুর্নীতি। এক জায়গায় ড্রেসিং করে মাটি ফেলে তার একটু পাশে, তো এটা আবার সারা বছর ড্রেসিং করা লাগতো। টাকা খাওয়ার ধান্দা, এগুলো করে করে আমাদের পুরো দেশটা ধ্বংস করে ফেলতেছে। গাছ কাটার অনুমতির জন্য কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। ঠিক আছে, এটা খুব ভালো যে একটা কমিটি থাকা লাগবে, গাছ কাটতে পারমিশন নেওয়া লাগবে। ঢাকাতে কি হলো, বড় বড় গাছ কেটে ফুল গাছ লাগা রাখছে বাচ্চা বাচ্চা। এইগুলো হচ্ছে বদমাইশি আর কি। যাই হোক, এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।